আমরা কোথা থেকে এলাম, আমাদের সবার অস্তিত্বের শুরুটা কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু খুব পুরনো, তাই না? আজকে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আর এই যাত্রায় আমরা বন্যা আহমেদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বিবর্তনের এই অসাধারণ গল্পটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো নিজেদের উৎস জানতে গেলে সবার আগে এটা বুঝতে হবে যে আমাদের নিজেদের গল্পটাই কিন্তু এখনও লেখা হচ্ছে, মানে অনেক কিছুই এখনও অজানা। কিন্তু এই গল্পের সূত্রগুলো আসে কোথা থেকে? মজার ব্যাপার হলো বেশিরভাগ সময়ই খুব অবাক করা সব জায়গা থেকে। এই যে প্রশ্নটা আমরা কোথা থেকে এলাম, এটা বোধহয় মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটা। যুগ যুগ ধরে কত শত দার্শনিক, বিজ্ঞানী আর কত সংস্কৃতির মানুষের উত্তর খুঁজেছে, তার ইয়ত্তা নেই। যেমন ধরুন ইন্দোনেশিয়ার ফ্লোরেস নামের একটা দ্বীপ, সেখানকার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একটা গল্প বলতো। ইবু গোগো নামে নাকি এক ধরনের ছোট লোমশ মানুষের মতো প্রাণী ছিল সেখানে। এই সব গল্পকে সবাই ভাবত নিছকই লোককথা, রূপকথা। কিন্তু তারপর ২০০৩ সালে ঘটল এক অবাক করা কাণ্ড। বিজ্ঞানীরা এমন কিছু খুঁজে পেলেন যা এই রূপকথাকে একেবারে সত্যি করে তুলল। ব্যাপারটা এমন না যে বিজ্ঞানীরা শুধু একটা পুরনো হাড় খুঁজে পেয়েছেন। না, একদমই না। তারা যা খুঁজে পেয়েছিলেন তা হলো মানুষেরই একটা সম্পূর্ণ আলাদা প্রজাতির কঙ্কাল ভাবা যায়। আর তাদের নাম দেয়া হলো হোমো ফ্লোরসিলিয়েন্সিস, বা সহজ কথায় হবেট। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা মাত্র ১২,০০০ বছর আগেও আমাদের সাথে এই পৃথিবীতে ঘুরে বেড়াত। উচ্চতায় তারা ছিল আমাদের প্রায় অর্ধেক, মস্তিষ্কের আকারও প্রায় ১/৩। কিন্তু এই ছোট শরীর আর ছোট মস্তিষ্ক নিয়েও তারা কিন্তু পিছিয়ে ছিল না। প্রমাণ পাওয়া গেছে যে তারা পাথরের অৌজার বানাত আর ব্যবহারও করত। এটা আসলেই একটা অবিশ্বাস্য ব্যাপার। এর থেকে একটা জিনিস পরিষ্কার, আমাদের প্রাচীন আত্মীয় স্বজনদের জগৎটা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বিচিত্র ছিল। এই হবিটের আবিষ্কারটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। এই যে পৃথিবীতে আমরা এখন একা, মানে হোমো সেপিয়েন্সরাই একমাত্র মানব প্রজাতি, এই ব্যাপারটা কিন্তু খুব বেশি দিনের না। চলুন এবার আরেকটু বড় পরিসরে দেখি, মানে মহাজাগতিক প্রেক্ষাপটে যদি আমরা নিজেদের দেখি, তাহলে সময়ের হিসাবে আমাদের অস্তিত্বটা ঠিক কতটা। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের সবার গল্পের শুরু আসলে এই মহাবিশ্বের জন্মের সাথে, প্রায় ১৩৫০ কোটি বছর আগে। সময়টা কল্পনা করাও কঠিন, তাই না? তো মহাবিশ্ব জন্মের আরও কোটি কোটি বছর পর তৈরি হলো আমাদের এই পৃথিবী, প্রায় ৪৫০ কোটি বছর আগে। আর পৃথিবীটাও যখন একদম নতুন, তারও প্রায় ১০০ কোটি বছর পরে এই গ্রহেই প্রথম খুব সাধারণ সরল প্রাণের দেখা মিলল। এত সব কিছুর পর তাহলে আধুনিক মানুষ, মানে আমরা হোমো স্যাপিয়েন্সরা কবে এলাম? বিশ্বাস করুন, মহাজাগতিক ক্যালেন্ডারে আমাদের আগমনটা একদম এই সেদিনকার ঘটনা, মাত্র ১,০০,০০০ বছর আগে। পুরো সময়টার তুলনায় এক পলকের মতো। এই ব্যাপারটা বোঝার জন্য একটা চমৎকার তুলনা আছে। ভাবুন তো, পৃথিবীর পুরো ৪৫০ কোটি বছরের ইতিহাসকে যদি একটা ২৪ ঘন্টা দিনে নিয়ে আসা হয়, তাহলে আধুনিক মানুষের আবির্ভাব ঘটবে কখন জানেন? একদম শেষ কয়েক সেকেন্ডে। এর থেকে বোঝা যায় আমরা কতটা নতুন। তো একটা প্রশ্ন আসতেই পারে, এত বিশাল একটা সময় যখন কোনো বিজ্ঞান ছিল না, কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন আমাদের পূর্বপুরুষরা কিভাবে নিজেদের অস্তিত্বকে ব্যাখ্যা করতেন? তারা কোথা থেকে এসেছেন, এই পৃথিবী কিভাবে তৈরি হলো, এসব প্রশ্নের উত্তর তারা খুঁজতেন গল্পের মাধ্যমে। প্রত্যেকটা সংস্কৃতিরই নিজস্ব সৃষ্টি কাহিনী আছে। যেমন ধরুন, হিন্দু পুরাণে বলা হয়েছে এক মহাজাগতিক ডিম থেকে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। আবার আব্রাহামিক ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে ৬ দিনে পৃথিবী তৈরির কথা। চীনা বা এপ্যাচি পুরাণেও এমন দারুণ সব গল্প আছে। এই গল্পগুলোই ছিল মহাবিশ্বে নিজেদের জায়গাটা খুঁজে নেওয়ার জন্য মানুষের প্রথম অসাধারণ প্রচেষ্টা। গল্প বা পুরাণ দিয়ে তো অনেক দিন চলল, কিন্তু ১৯ শতকে এসে একজন মানুষের একটা ভ্রমণ পুরো চিত্রটাই পাল্টে দিল। তার এই যাত্রাটা মানবজাতিকে একটা নতুন পথের সন্ধান দিল, প্রমাণ আর যুক্তির ওপর ভিত্তি করে উত্তর খোঁজার পথ। ১৮৩১ সাল,
চার্লস ডারউইন নামের এক তরুণ প্রকৃতিবিদ HMS বিগল নামের এক জাহাজে চড়ে বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে। 5 বছরের লম্বা এক সফর। মজার ব্যাপার হলো, তিনি যখন যাত্রা শুরু করেন তখন তার নিজেরও বিশ্বাস ছিল যে পৃথিবীর সমস্ত জীবজন্তু যেমন আছে তেমনই থাকবে, এদের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই সফরে তিনি যা যা দেখলেন তা শুধু তার নিজেরই না, পুরো পৃথিবীর চিন্তাভাবনাকে চিরদিনের জন্য বদলে দিল। এই যাত্রায় ডারউইনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ভূতত্ত্ববিদ চার্লস লায়েলের একটা ধারণা। লায়েলের কথাটা খুব সহজ ছিল। এই যে আমরা আজকে পাহাড় বা নদী দেখি, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। যে প্রাকৃতিক শক্তিগুলো আজও কাজ করছে, যেমন বাতাস, জল, এগুলোই লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে পৃথিবীকে আজকের এই চেহারা দিয়েছে। মানে পৃথিবীটা অনেক পুরনো আর ক্রমাগত বদলাচ্ছে। এই ধারণাটা ডারউইনের চিন্তার জগতে একটা ঝড় তুলে দিয়েছিল। ডারউইন নিজের চোখেই এর প্রমাণ দেখতে লাগলেন। চিলিতে গিয়ে দেখলেন ভূমিকম্পের ফলে উপকূলের মাটি ওপরে উঠে গেছে। আবার এমন সব প্রাণীর জীবাশ্ম বা ফসিল খুঁজে পেলেন যেগুলো দেখতে এখনকার প্রাণীদের মতো, কিন্তু হুবহু এক নয়। তখন তার মনে প্রশ্ন জাগতে শুরু করল, যদি পৃথিবীটাই ধীরে ধীরে বদলাতে পারে, তাহলে কি জীবজগতও বদলাতে পারে না? তার মনে হলো জীবনও হয়তো স্থির কিছু নয়, বরং একটা ধীর কিন্তু অবিরাম পরিবর্তনের স্রোত। এই সমস্ত পর্যবেক্ষণ আর চিন্তাভাবনা ডারউইনকে একটা যুগান্তকারী ধারণার দিকে নিয়ে গেল। এমন একটা অসাধারণ আইডিয়া যা দিয়ে জীবজগতের সমস্ত বৈচিত্র্যকে ব্যাখ্যা করা যায়। এই ধারণার সবচেয়ে বড় সূত্রটা তিনি পেলেন গ্যালাপ্যাগোস দ্বীপে। সেখানে তিনি এক ধরনের ফিঞ্চ পাখি দেখতে পেলেন। অবাক করা ব্যাপার হলো, প্রত্যেকটা দ্বীপের ফিঞ্চ পাখিগুলো একটু একটু আলাদা, বিশেষ করে তাদের ঠোঁটের গড়ন। কোনোটার ঠোঁট শক্ত বীজ ভাঙার জন্য মোটা, কোনোটার আবার পোকা ধরার জন্য সরু। ডারউইন বুঝতে পারলেন এই পাখিগুলোকে আলাদা আলাদা করে সৃষ্টি করা হয়নি। আসলে তারা সবাই একই পূর্বপুরুষ থেকে এসেছে, কিন্তু এক এক দ্বীপের খাবারের সাথে মানিয়ে নেওয়ার জন্য সময়ের সাথে সাথে তাদের ঠোঁটের গড়ন বদলে গেছে। আর এই যে প্রক্রিয়াটা, যার মাধ্যমে পরিবেশের সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারা জীবগুলোই টিকে থাকে এবং বংশবৃদ্ধি করে, ডারউইন তার নাম দিলেন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এটাই হলো বিবর্তনের মূল ইঞ্জিন। এটা কোনো এলোমেলো ব্যাপার নয়, বরং এটা এমন একটা শক্তিশালী প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে নতুন প্রজাতি তৈরি করতে পারে। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, ডারউইনের তত্ত্বটা কিন্তু প্রাণ কিভাবে শুরু হলো এই প্রশ্নের উত্তর দেয় না। তার তত্ত্বটা হলো প্রাণ একবার শুরু হওয়ার পর কিভাবে তা এত বিচিত্র রূপ পেল, কিভাবে একটা প্রজাতি থেকে আরেকটা নতুন প্রজাতি তৈরি হলো, সেই প্রক্রিয়াটা ব্যাখ্যা করে। বেশ, তো ডারউইনের তত্ত্ব তো প্রায় 150 বছরের পুরনো। এখনকার এই 21 শতকে এসেও এটা নিয়ে এত কথা বলার কি আছে? এটা আজকেও কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বিবর্তন কোনো অতীতের ঘটনা নয়, এটা এখনও আমাদের চোখের সামনেই ঘটছে। যেমন ধরুন মেডিকেলের জগতে আমরা প্রায়ই সুপারবাগের কথা শুনি, তাই না? এই যে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক দাবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, এটা কিন্তু বিবর্তনেরই একটা জলজ্জান্ত উদাহরণ। একই ঘটনা ঘটছে কৃষিক্ষেত্রেও। পোকামাকড়গুলো কীটনাশকের বিরুদ্ধে নিজেদের বদলে নিচ্ছে, এমনকি জেনেটিক্সের গবেষণাতেও। যেমন ইঁদুরের সাথে আমাদের ডিএনএর 85% মিল থাকায় আমরা তাদের উপর ওষুধ পরীক্ষা করতে পারি। এই সবকিছুই সম্ভব হয়েছে বিবর্তনের মূল নীতিটা বোঝার ফলে। তাহলে দেখা যাচ্ছে বিবর্তনের তত্ত্বটা শুধু আমাদের অতীতকেই বুঝতে সাহায্য করে না, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের নিজেদের প্রজাতি মানে হোমো সেপিয়েন্সদের গল্পটাও কিন্তু এখানেই শেষ নয়। আমাদের গল্পটা এখনও লেখা হচ্ছে। যেহেতু আমাদের চারপাশে পৃথিবী আর তার চ্যালেঞ্জগুলো ক্রমাগত বদলাচ্ছে, তাহলে আমাদের নিজেদের ভবিষ্যৎটা কেমন হবে? আমাদের এই যাত্রার পরের অধ্যায়টা কি হতে চলেছে?